কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি, শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও। গাজার আবাসিক ভবন এবং শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত আরও ৭১। ত্রাণ সহায়তা আটকে দেওয়ায় আইসিজের কাঠগড়ায় ইসরায়েল। চলছে ৫ দিনের শুনানি, মতামত তুলে ধরছে ৩৮ দেশ। ইউক্রেনে ৩ দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের, ৩০ দিন বন্ধের আহ্বান জেলেন্সকির। সংঘাত বন্ধে ক্রিমিয়া ছাড়তে রাজি কিয়েভ, দাবি ট্রাম্পের। কানাডার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের সম্ভাবনা। ৪ শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি সম্পন্ন সৌদি আরবের। বিদেশিদের সেবায় ১৭ কোম্পানিকে লাইসেন্স প্রদান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে সামরিক উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। উভয় দেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে আছে ভারত পাকিস্তান সীমান্ত। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলিও। কাশ্মীর জুড়ে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী। ১,০০০-এর বেশি বাড়ি ও বনাঞ্চলে তল্লাশি চালিয়ে ৫০০ জনকে আটক করা হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক করছে যেন নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পক্ষ থেকে সামরিক অভিযান অতি আসন্ন। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ। বলেন, পাকিস্তানের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করা হয়েছে, কারণ ভারতের হামলা আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মহল এই উত্তেজনার দিকে নজর রাখছে। ইসরায়েল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে, আবার চীন দ্রুত নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়ে দুদেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার জেরে উপমহাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শান্ত করতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ। নয়তো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সংঘাত গোটা অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। আরও যুদ্ধংদেহী হয়ে উঠছে ভারত পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যেই একদিকে যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত, অন্যদিকে পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। এরই মধ্যে পাকিস্তানে অত্যাধুনিক ৬টি যুদ্ধবিমান পাঠিয়েছে দেশটি। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় আগুনে ঘি ঢেলে দিল তুরস্ক। স্থানীয় সময় রোববার পাকিস্তানের ৬টি যুদ্ধ বিমান পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সামরিক সরঞ্জাম বোঝাই অত্যাধুনিক C-130 হারকিউলিস বিমান পাকিস্তানের মাটিতে অবতরণের পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া দ্বন্দ্বের মাঝেই তুরস্কের এ সামরিক সহযোগিতাকে পাকিস্তানের প্রতি দেশটির সমর্থন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ভারতীয়রা। তুরস্ককে বয়কটের দাবিও জানান কেউ কেউ। পাকিস্তানকে সমর্থন দেয় তুরস্ককে বিষধর সাপ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে অবস্থান নিয়ে কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার পক্ষে মত দেন তারা। এরই মধ্যে আনুষ্ঠানিক এক বিবৃতিতে $৭৪১ কোটি ব্যয়ে ২৬টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে ভাবতে বাধ্য করেছে পেহেলগামে ঘটে যাওয়া হামলার পরবর্তী পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে এ অঞ্চলের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তুরস্ক পাকিস্তান সম্পর্ক। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার ঘটনায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে ভারত এবং পাকিস্তানের নাগরিকরা।
দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক করার পরামর্শ দিচ্ছেন বিশ্ব নেতারা। এর মধ্যেই ছন্দ ফিরতে শুরু করেছে পেহেলগামের জনজীবনে। ভারতের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে এখনো চলছে ক্ষোভের আগুন। পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দুই দেশের প্রশাসনই। কণ্ঠে প্রতিবাদ নিয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। ভারতে বিশেষ করে গুজরাটের আহমেদাবাদে বিক্ষোভকারীরা পাকিস্তানি পতাকা এবং সন্ত্রাসের প্রতীকী কুশপুত্তলিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। নয়াদিল্লিতেও পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আকাশ বাতাস। বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীরা রওনা দেন পাকিস্তান হাইকমিশনের উদ্দেশ্যে, তবে রাস্তাতেই তাদের পথ আটকায় নিরাপত্তা বাহিনী। আমরা পাকিস্তান এবং তার মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছি। আমরা চাই সরকার কঠোর পদক্ষেপ নিক। দেশের গণ্ডি পেরিয়ে বিক্ষোভের এই আগুন ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। একই দিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানিরা আন্দোলনে নামেন। দুই দলের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ ভারতের পাশাপাশি ইসরায়েলের পতাকা উড়িয়ে প্রতিবাদের বার্তা দেন। তবে বিক্ষোভ আন্দোলনের মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পেহেলগামের পরিস্থিতি। খুলছে দোকানপাট, স্কুলে ফিরছে শিক্ষার্থীরা। তবে নির্মম এই ঘটনার ক্ষত ভুলতে সময় লাগবে বলেও জানান বাসিন্দারা। এদিকে বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক মহল সবাই দুই দেশকে শান্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন। পারমাণবিক শক্তিধর এই দুই দেশ যাতে বড় কোনো পদক্ষেপ না নেয়, এমনটাই প্রত্যাশা তাদের। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে আনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কাশ্মীরের মর্মান্তিক হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে নতুন করে তৈরি হয়েছে মানবিক সংকট। রাজনৈতিক উত্তাপের ছায়ায় সীমান্তের গল্প যেন হয়ে উঠছে আরও করুণ। এমন পরিস্থিতিতে সন্তান থেকে মাকে আলাদা করতেও দ্বিধাবোধ করেনি আটারি ওয়াঘা সীমান্তরক্ষীরা। রোববার আটারি ওয়াঘা সীমান্তে দেখা মিলল এক হৃদয় বিদারক দৃশ্যের। ভারতে চিকিৎসার জন্য আসা পাকিস্তানি তরুণ মোহাম্মদ আয়াত কেঁদে উঠল মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে। কাশ্মীর হামলার পর ভারতের ভিসা বাতিলের সিদ্ধান্তে তাদের বিদায় ঘণ্টা বেজে যায়। আয়াতের বাবা মোহাম্মদ ইমরান বলেন, তার স্ত্রীকে ফেলে সন্তানদের নিয়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। এ কারণে ছোট ছেলেটি রাতভর কান্না করেছে বলে জানান তিনি। কাশ্মীর হামলায় জড়িত সন্ত্রাসীরা যদি দোষ করে থাকে তাদের শাস্তি দিক, কিন্তু আমরা কি অপরাধ করেছি? আমাদের মাকে নিয়ে যেতে দিন। আমরা মায়ের সঙ্গে এখানে এসেছি, মায়ের সঙ্গেই ফিরে যেতে চাই। আমরা মাকে এখানে রেখে যেতে চাই না। কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ঘটে যাওয়া হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার জন্য সীমান্ত পারাপার সংযোগ আছে এমন জঙ্গিদের দায়ী করছে। ফলস্বরূপ উভয় দেশ নিজেদের মধ্যে একমাত্র খোলা থাকা স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভিসা সুবিধাও স্থগিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা মানবিক ক্ষেত্রেও গভীর সংকট তৈরি করেছে। চিকিৎসা, শিক্ষা কিংবা পারিবারিক কারণে সীমান্ত অতিক্রম করা সাধারণ নাগরিকরাও এখন দণ্ডের বলি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই শুনানি চলবে 5 দিনও ব্যাপী। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া এবং সৌদি আরব সহ 38টি দেশ নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে। এদিকে এই শুনানিকে ইসরায়েলের বিরুদ্ধে সাংগঠনিক নিপীড়ন বলে অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। গাজায় খাদ্য, পানি, জ্বালানি আর ওষুধের মজুদ প্রায় শূন্য। ইসরায়েল হামাস যুদ্ধের 18 মাসে গাজায় ত্রাণ প্রবেশ আটকে দিয়েছে তেল আবিব। ক্ষুধা, তৃষ্ণা আর ওষুধের সংকটে বিপর্যস্ত লাখো ফিলিস্তিনি। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে মানবিক বিপর্যয়ের দায়ে ইসরায়েলের ভূমিকা মূল্যায়নে সোমবার শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে। জাতিসংঘ সাধারণ পরিষদের অনুরোধে নেদারল্যান্ডের হেগ শহরে শুরু হয় এই প্রক্রিয়া। টানা 5 দিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও সৌদি আরব সহ 38টি দেশ নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে শুনানিতে। পাশাপাশি শুনানিতে অংশগ্রহণকারী সংগঠনের তালিকায় আছে আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা ও আফ্রিকান ইউনিয়নও। আইসিজে এর শুনানিতে ফিলিস্তিনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ত্রাণকে যুদ্ধের অস্ত্রে পরিণত করেছে।
এদিকে ইসরায়েল সরাসরি অংশ নিচ্ছে না শুনানিতে, লিখিত আপত্তি জমা দিয়েছে তেল আবিব। শুনানিকে ইসরায়েলের বিরুদ্ধে সাংগঠনিক নিপীড়ন বলে অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া জাতিসংঘ ও UNRWA এর ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যদিও রায় বাস্তবায়নে কোনো বাধ্যবাধকতা নেই, তবে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়বে বহুগুণ। যুদ্ধাপরাধের অভিযোগে বিশ্ব জনমত আরও প্রবল হবে ধারণা তাদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। তেহরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান আলোচনা নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো ধরনের সামরিক সংঘাত ছাড়াই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে জানান তিনি। এরই মধ্যে তেহরানের সম্পূর্ণ পরমাণু অবকাঠামো অপসারণের ওপর জোর দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যে কোনো সামরিক হামলার পাল্টা জবাব অবিলম্বে দেওয়া হবে। ওমানের মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষের পারস্পরিক প্রত্যাশা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। আলোচনার ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইউরোপে বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কোনো রকম সামরিক পদক্ষেপ ছাড়াই চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তেহরানের সম্পূর্ণ পরমাণু অবকাঠামো অপসারণ করতে হবে। কেবলমাত্র লিবিয়ার মতো পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য চুক্তি সম্ভব বলেও মত তার। নেতানিয়াহুর মতে আংশিক সমঝোতা কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট হবে না। আমি মনে করি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এর উন্নয়ন রোধের বিষয়টি চুক্তির অন্তর্ভুক্ত করা উচিত। আমি বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি। আশা করি আলোচকরা এ লক্ষ্যেই কাজ করবেন। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি। আমি স্পষ্ট জানিয়েছি, যে কোনো উপায়েই হোক ইরানকে পরমাণু অস্ত্র রাখতে দেয়া যাবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের যে কোনো হুমকিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সতর্ক করে জানান, যে কোনো সামরিক হামলার পাল্টা জবাব অবিলম্বে দেওয়া হবে। বিদেশি চাপ সত্ত্বেও দেশটির পররাষ্ট্রনীতি স্বাধীন ও সুসংহত রয়েছে এবং কোনো বহিরাগত হস্তক্ষেপ তাদের কৌশল পরিবর্তনে সক্ষম হবে না বলে বিশ্বাস ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক অগ্রগতির আভাসের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হলে তা গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মাইলফলক হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কানাডার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের সম্ভাবনা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিবিসি নিউজ বলছে, মার্ক কার্নি হতে পারেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। বড় পর্দায় দেখা যায় অটোয়ায় ভোট গণনায় এগিয়ে আছেন কার্নি। বিশ্লেষকদের ধারণা, শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে নানা পদক্ষেপের কথা বলেই ভোটারদের মন জয় করেছেন তিনি। নির্বাচনী প্রচারণা চলাকালে কনজারভেটিভ পার্টির প্রতি ভোটারদের সমর্থন বেশি থাকলেও ট্রাম্পের আগ্রাসী নীতির মুখে লিবারেলদের ভাগ্য খুলতে পারে বলে মনে করছেন তারা। সুষ্ঠুভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এর মধ্যে পবিত্র হজ উপলক্ষে বিদেশি হজ যাত্রীদের সেবা প্রদানের জন্য 17টি কোম্পানিকে লাইসেন্স প্রদান করেছে দেশটি। এই কোম্পানিগুলোর মাধ্যমে এবছর প্রায় 12 লাখের বেশি দেশি বিদেশি হজ যাত্রীকে সেবা প্রদান করা হবে। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সাম্প্রতিক বছরগুলোতে হজ সেবাদান খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2 বছর আগে সৌদি সরকার নতুন নীতিমালা বাস্তবায়ন করে, যার ফলে জাতীয়তার বাধ্যবাধকতা ছাড়াই সৌদি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো হজ সেবায় অংশ নিতে পারছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত সব কোম্পানি ইতোমধ্যে হজ যাত্রীদের সেবার জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। মনোনীত কোম্পানিগুলোর মধ্যে 2টি প্রতিষ্ঠান 1,55,000 এর বেশি এবং আরও 2টি প্রতিষ্ঠান 1,46,000 এর বেশি হাজিকে সেবা দেবে। লাইসেন্স প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানের 5 বছর মেয়াদী নবায়নযোগ্য লাইসেন্স থাকা বাধ্যতামূলক করেছে দেশটি। এছাড়া মালিকানার ক্ষেত্রেও সৌদি নাগরিকের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতি 1 লাখ হাজির জন্য কমপক্ষে 50 লাখ সৌদি রিয়াল মূলধন থাকতে হবে।
চলতি বছরের হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হবে। স্মার্ট বুক, ই পাস এবং ই গেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাজিদের আগমন ও প্রস্থান প্রক্রিয়া আরো সহজ করা হবে। এছাড়া ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণা রোধে সৌদি সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে হজ প্যাকেজ গ্রহণ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। গত বছর প্রায় 18 লাখ মুসলিম পবিত্র হজ পালন করেন, যাদের মধ্যে প্রায় 16 লাখ ছিলেন বিদেশি। চলতি বছরও প্রায় সমপরিমাণ বা এরও বেশি হাজির অংশগ্রহণের আশা করছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের মাত্র 100 দিন পর যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকটের মুখে। বাজারে আতঙ্ক, মূল্যস্ফীতির শঙ্কা আর জনগণের মধ্যে নেতৃত্বের প্রতি গভীর অনাস্থা, সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনে তার কিছু কঠোর ও একক সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিকে করেছে টালমাটাল। এমন মন্তব্য করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মুক্তির নামে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তাতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে পণ্যের দাম। ওদিকে ফেডারেল রিজার্ভের ওপর চাপ তৈরি করে সুদের হার কমাতে বাধ্য করার চেষ্টা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। খুচরা বিক্রেতারা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনা পণ্য আমদানি বন্ধ হয়ে তৈরি হচ্ছে সরবরাহ সংকট। নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওয়ালমার্টের প্রধান নির্বাহী ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, এই গ্রীষ্মেই ভেঙে পড়তে পারে সরবরাহ চেইন। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। পুঁজিবাজারে লোকসান $1 ট্রিলিয়ন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করায় কমবে নতুন কর্মসংস্থান। নিজের নীতিকে সমর্থন করতে গিয়ে ট্রাম্প দাবি করছেন, উচ্চ শুল্কই যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ বানাবে। যদিও ভোক্তাদের আস্থা 1952 সালের পর এখন চতুর্থ সর্বনিম্ন পর্যায়ে। ট্রাম্প প্রশাসন আশা করছে শিগগিরই জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের চুক্তি করতে যে সময় লাগবে তার আগেই হয়তো মন্দার কবলে পড়বে যুক্তরাষ্ট্র। কাকলি আখতার, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন মার্কিন নিম্ন আদালতগুলো। অবৈধদের বিরুদ্ধে চালানো অভিযান এবং তাদের বিতাড়িত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন আদালত। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে তোড়জোড় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার অভিবাসীদের সাময়িক অবস্থানের অনুমতি বাতিল করে মার্কিন প্রশাসন। বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে চালানো হয় অভিযান। তবে ট্রাম্পের অভিযোগ, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপে বাধা দিচ্ছে মার্কিন নিম্ন আদালতগুলো। তাই এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি অভিবাসন মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে পালাতে সাহায্যের অভিযোগ উঠেছে মার্কিন এক বিচারকের বিরুদ্ধে। রোববার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা হয় ট্রাম্পের। এ সময় অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয় বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অবৈধ অভিবাসীদের দেশটিতে বসবাসের অনুমতি দিচ্ছেন বিভিন্ন আদালত। তবে মার্কিন সুপ্রিম কোর্ট দেশ বাঁচাতে সঠিক পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। একজন বিচারকের এভাবে ধরা পড়া লজ্জার। বাইডেন অপরাধীদের দেশে ঢুকতে দিয়েছেন, আদালত তাদের থাকতে দিচ্ছে, যা আমরা মানতে পারি না। আশা করি সুপ্রিম কোর্ট দেশকে রক্ষা করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হন এল সালভাদর বংশোদ্ভূত কিলমার আব্রেগো গার্সিয়া নামের এক অভিবাসী। তাকে ভুলভাবে বিতাড়িত করে এল সালভাদরের কারাগারে পাঠানোর কথা স্বীকারও করে মার্কিন প্রশাসন। তবে আদালত কিলমারকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার আদেশ দিলেও তা মানতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। এদিকে সর্বোচ্চ আদালতের প্রতি ট্রাম্প আস্থা রাখার কথা জানালেও সুপ্রিম কোর্টও গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত নিতে নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসী ইস্যুতে মার্কিন প্রশাসন আর দেশটির আদালতের মতবিরোধ দিন দিন বেড়েই চলেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে গাড়ি চাপায় শিশুসহ নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার বিকেলে স্কুল পরবর্তী কার্যক্রম চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি প্রথমে ভবনের বাইরে থাকা 3 জনকে চাপা দেয়। এরপর ভবনটিতে ঢুকে ভিতরে থাকা আরেকজনকে আঘাত করে ভবনের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।
নিহতদের বয়স 4 থেকে 18 বছর বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালককে আটকের পর পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দাবানলের কবলে দক্ষিণ কোরিয়ার দেগু শহর। পুড়ে গেছে অন্তত 227 একর এলাকা, তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দেগু শহরের মাউট হামজি থেকে বিভিন্ন স্থানীয় সময় দুপুর 2টায় এই দাবানলের উৎপত্তি বলে জানায় কর্তৃপক্ষ। এরই মধ্যে শুরু হয়ে গেছে আগুন নেভানোর কাজ। কোরিয়া ফরেস্ট সার্ভিস জানায়, শুকনো আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এই আশঙ্কায় অঞ্চলটির একাধিক মহাসড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে। সোমবার দাবানল থেকে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির কারণে 1200-র বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। প্রায় 10 ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করেছে পর্তুগালে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ ফিরতে শুরু করায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ইন্টারনেট সহ অন্যান্য জরুরি পরিষেবা। নির্দিষ্ট কারণ জানা না গেলেও ফ্রান্স পরিচালিত ইউরোপিয়ান ইন্টারনেট কানেকশন সিস্টেম থেকেই এই বিপর্যয়ের শুরু বলে জানিয়েছে স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকার পরিচালক। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের পাঠানো তথ্য নিয়ে পর্তুগাল থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। 28 এপ্রিল সোমবার দক্ষিণ পশ্চিম ইউরোপের বাসিন্দাদের জন্য ছিল একটি ভয়াবহ দিন। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কখনো এত লম্বা সময় বিদ্যুৎবিহীন অবস্থায় পার করেনি পর্তুগাল বা স্পেনের মতো দেশ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ ও জরুরি সব পরিষেবা। পুরোপুরি ভেঙে পড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা। স্থান ভেদে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎবিহীন সময় কাটায় কোটি মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে যায় মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মেট্রো রেল সেবা। বন্ধ রাখা হয় মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের খেলা। স্পেনের সাইবার সুরক্ষা সংস্থা ইনসিবে জানিয়েছে, এমন বিভ্রাটের পেছনে সাইবার হামলার শঙ্কার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি স্পেনে 20 বছর ধরে বসবাস করছি, কিন্তু স্পেনে এরকম অবস্থার কোনো অভিজ্ঞতা আমার হয়নি, এই প্রথমেই এরকম দেখছি। এদিকে প্রাথমিক অনুসন্ধানে এই বিপর্যয়ের কারণ হিসেবে ফ্রান্সকেই দায়ী করেছে স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা। ফ্রান্স পরিচালিত ইউরোপিয়ান ইন্টারকানেকশন সিস্টেম থেকেই এই বিপর্যয়ের শুরু বলে জানিয়েছে রেড ইলেকট্রিকার পরিচালক এডুয়ার্ডো প্রিয়েতো। সোমবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে আচমকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো পর্তুগাল ও স্পেন। রাত 9:30টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাপক সূচি বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের অভ্যন্তরীণ বিমান চলাচল, যা স্বাভাবিক হতে আরও 2-1 দিন লাগবে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিদ্যুৎ বিভ্রাটে ভুগছেন পাকিস্তানের বাসিন্দারাও। একদিকে যেমন যথাযথ বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না, অন্যদিকে বিলের বোঝা আকাশ ছোঁয়া। ধনীরা তাই ছুটছেন সৌর বিদ্যুতের দিকে, কিন্তু এই প্রযুক্তি সাধারণ মানুষের নাগালের বাইরে। পাকিস্তানের সৌর বিদ্যুৎ বিপ্লব যেমন হচ্ছে, তেমনই তৈরি হচ্ছে নতুন বৈষম্যের রেখাও। চুলা জ্বলে না, ফ্যান চলে না। পাকিস্তানের করাচিতে বিদ্যুৎহীনতায় রীতিমতো নরক যন্ত্রণার মধ্যে আছেন বহু মানুষ। এই অবস্থায় 31 বছর বয়সী প্রকৌশলী ফাহিম আলী নিজের ছাদে সোলার প্যানেল বসিয়ে মুক্তি পেয়েছেন বিদ্যুৎ বিভ্রাট আর আকাশ ছোঁয়া বিলের হাত থেকে। প্রায় 10 লাখ রুপি খরচ করে নিজেই তৈরি করেছেন অফ গ্রিড সৌর ব্যবস্থা। আমি অফ গ্রিড সিস্টেম বেছে নিয়েছি বেশ কিছু কারণে। তার মধ্যে একটি হলো লোডশেডিং। যদি আমি অন গ্রিড সিস্টেমের জন্য যেতাম এবং লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হতো, তাহলে আমি সূর্যের আলো এবং সিস্টেমের সুবিধা উপভোগ করতে পারতাম না। 2021 সালের তুলনায় 2024 সালে পাকিস্তানে সৌর বিদ্যুতের ব্যবহার বেড়েছে 3 গুণের বেশি, যা প্রায় 14%। বর্তমানে চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। কিন্তু এই সৌর বিপ্লব থেকে বঞ্চিত মধ্যবিত্তরা, কারণ অধিকাংশ সিস্টেমেই জাতীয় গ্রিডে সংযুক্ত নয়। এতে সাশ্রয়ী বিদ্যুতের সুবিধা সবাই পাচ্ছে না। ইনভার্টার আর ব্যাটারির মতো যন্ত্রপাতির উচ্চ মূল্য বাধা হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। একই শহরের অন্য প্রান্তে থাকেন মোহাম্মদ সাদিক। 6 সদস্যের পরিবার নিয়ে একটি ছোট ফ্ল্যাটে বসবাস তাদের। সোলার সিস্টেম কেনার সামর্থ্য নেই ছাদও। বিদ্যুৎ বিলই নিয়ে যাচ্ছে তার মাসিক পেনশনের অর্ধেক। আমরা বিদ্যুতের কারণে ভুগছি। বিদ্যুৎ বিল আমাদের ধ্বংস করে দিয়েছে, আমাদের জীবন শেষ করে দিয়েছে। আমাদের আয়ের অর্ধেক বিদ্যুৎ বিল দিতেই চলে যাচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। আমরা কি রুটি খাবো নাকি বিদ্যুৎ বিল দেব?
बिजली के बिलों में। উন্নত প্রযুক্তি ব্যবহার করে গরুর খামার ঠান্ডা রাখছে কর্পোরেটরা, কিন্তু নগরের সাধারণ বাসিন্দারা বিদ্যুৎ না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। দেশে বিদ্যুৎ মন্ত্রী বলছেন ট্যারিফ কমেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সৌরশক্তি হয়ে উঠেছে নতুন শ্রেণী বৈষম্যের প্রতীক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে এবার নতুন নতুন খাতে বিনিয়োগ করছে সৌদি আরব। ভিশন 2030 এর অংশ হিসেবে নতুন প্রযুক্তি, পর্যটন, বৈচিত্র্যময় বিনিয়োগ আর মেগা প্রকল্পের উপর ভিত্তি করে নিজস্ব অর্থনৈতিক মডেলে দ্রুত রূপান্তর ঘটাচ্ছে। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের সৌদি আরব গড়ে তোলা হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। আধুনিক স্কাইলাইন, নতুন বাণিজ্যিক জোন, গগনচুম্বী ভবন, এটাই যেন সৌদি আরবের ভবিষ্যৎ রূপ। 2016 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 ঘোষণা করেন। তেল রাজস্বের ওপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় ও টেকসই অর্থনীতি গড়ে তোলাই এই ভিশনের লক্ষ্য। গত কয়েক বছরে দেশটি বিশাল বিনিয়োগ করেছে নতুন খাতে। লোহিত সাগর প্রকল্প, কিদ্দিয়া এন্টারটেইনমেন্ট সিটি এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী মেগা প্রকল্প নিয়ম, সবই পরিকল্পনার অংশ। নিয়ম যা ভবিষ্যতের শহর হিসাবে তৈরি হচ্ছে। সেখানে থাকবে স্মার্ট সিটি প্রযুক্তি, গ্রিন এনার্জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক জীবনযাত্রার মডেল। আমি গ্র্যান্ড প্রিক্স দেখার জন্য সৌদি আরবে এসেছি। আমরা 2 দিন সার্কিটে কাটিয়েছি, আর আজ আমরা পুরনো শহরে এসেছি, যা তার উষ্ণ এবং মাটির মতো রঙের জন্য সত্যি খুব সুন্দর। পর্যটন খাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। 2019 সালে প্রথমবারের মতো সাধারণ পর্যটকদের জন্য চালু হয় ভিসা। তখন থেকে সৌদি আরবের ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলোতে লাখ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। পর্যটক ও দর্শনার্থীরা আল বালাদে বিপুল সংখ্যায় আসছেন। যদিও এখন মাঝামাঝি গ্রীষ্মকাল চলছে, এখন এখানে দারুণ প্রাণচাঞ্চল্য ফিরেছে। তবে পরিবর্তন শুধু অর্থনীতিতেই নয়, সামাজিক ক্ষেত্রেও। নারীদের গাড়ি চালানোর অনুমতি, আন্তর্জাতিক কনসার্ট ও স্পোর্টস ইভেন্টের আয়োজন, সব মিলিয়ে সৌদি আরব এখন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন সফল হলে আগামী দশকে সৌদি আরব মধ্যপ্রাচ্যের এক নতুন অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তবে চ্যালেঞ্জও কম নয়। বিশ্বব্যাপী মন্দা, তেলের দামের ওঠানামা ও রাজনৈতিক অস্থিতিশীলতা এই রূপান্তরের গতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবুও সৌদি নেতৃত্ব বলছে তারা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। খাদ্যপণ্য উৎপাদনে কৃত্রিম রঙের ব্যবহার বন্ধে নতুন এক উদ্যোগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। 2026 সালের মধ্যে খাদ্যে ব্যবহৃত পেট্রোলিয়াম জাতীয় রং বাদ দিতে চাইছে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। ফলে সালাদ ড্রেসিং থেকে শুরু করে বারবি গোলাপি ক্যান্ডি সবকিছুতে এখন খোঁজা হচ্ছে প্রাকৃতিক বিকল্প। বিশ্বের অন্যতম বৃহৎ রং প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেনসিয়েন্ট টেকনোলজিস কর্পোরেশনের গবেষক এখন কাজ করছেন হাজার হাজার খাদ্যপণ্য প্রস্তুতকারকের রঙের পরিবর্তনে। কারণ পেট্রোলিয়াম ভিত্তিক কৃত্রিম রং শিশুদের জন্য ক্ষতিকর হওয়ায় 2026 সালের মধ্যে ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। প্রচলিত রামবেরি ভিনিগ্রেটের কৃত্রিম লাল রঙের বিকল্প হিসেবে খাবারের ব্যবহারে উপযোগী প্রাকৃতিক রং তৈরির জন্য কাজ করে যাচ্ছেন গবেষকরা। তবে প্রাকৃতিক রং তৈরি করা সহজ নয়। গাছপালা, ফুল, ফল আর পোকামাকড় থেকে সংগৃহীত এসব রং রূপান্তরের জন্য প্রচুর সময় ও ব্যয় দরকার। বিশেষ করে নীল রঙের ক্ষেত্রে সমস্যা বেশি। একটি প্রাকৃতিক রং কৃত্রিমের তুলনায় প্রায় 10 গুণ বেশি খরচ সাপেক্ষ। একটি পণ্য পরিবর্তন করতেও লাগে 6 মাস থেকে 1 বছর। প্রাকৃতিক রঙের যোগান এখনই সব কোম্পানির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। এতে অনেক বড় প্রস্তুতি দরকার। বিশেষজ্ঞরা বলছেন বিখ্যাত বারবি গোলাপি রং আনতে প্রয়োজন হতে পারে কোচিনিল পোকার তৈরি কার্মিনিক অ্যাসিড। 1 কেজি রং পেতে লাগে প্রায় 70,000 কোচিনিল পোকা, যারা নির্দিষ্ট ধরনের ক্যাকটাসে জন্মায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1/5 খাদ্যপণ্যে অতিরিক্ত রং ব্যবহৃত হয়। তবে সামাজিক চাপ ও স্বাস্থ্য সচেতনতার জোরে খাদ্য কোম্পানিগুলো এখন দ্রুত প্রাকৃতিক বিকল্পের দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রাকৃতিক রঙে পুরোপুরি রূপান্তর এতটা সহজ নয় বলেও মনে করছেন সমালোচকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি, শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও।
গাজায় আবাসিক ভবন এবং শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত আরও ৭১। ত্রাণ সহায়তা আটকে দেওয়ায় আইসিজের কাঠগড়ায় ইসরায়েল, চলছে 5 দিনের শুনানি। মতামত তুলে ধরছে 38 দেশ। এবং কানাডার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, জয়ের পথে ক্ষমতাসীন লিবারেল পার্টি। আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।